ছায়ার ঘুমন্ত মায়াবী মুখখানার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝর। নির্ঝরের মনে হচ্ছে সময়টা কেন এখানে থেমে যাচ্ছে না। এই সময়টুকু ছায়ার হাত ধরে নির্ঝরের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তের জন্ম দিতে চলেছে। এটা নির্ঝর নিশ্চিত হয়ে বলতে পারে। সারাটা দিন ছায়া ঘুমিয়েছে। রাত 8টায় ঘুম ভাঙে ছায়ার। শরীরের অংশগুলোর বেশ ব্যথা কমেছে, বেশ অনেকটাই কমেছে। ছায়া বিছানায় উঠে বসে। রুমে নির্ঝর নেই। ছায়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বিছানায় বসে। এই বড় ঘুম দিলে ছায়ার শরীরটা কেমন নড়চড় করতে চায় না। মন চায় একটা জায়গায় বসে থাকতে। একটু হাঁটতেও কষ্ট হয় তখন। নির্ঝর ব্যালকনিতেই ছিল, কিছু ইম্পর্টেন্ট কথা বলছিল। ব্যালকনির দরজা ঠেলে রুমে এসে ছায়াকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে নির্ঝর ছায়ার পাশে গিয়ে বসে। নির্ঝরের শরীরের ঘ্রাণ অন্যরকম। ছায়ার ভীষণ পছন্দ। কি হয়েছে? মন খারাপ? না। তাহলে? ছায়া নির্ঝরের ঘাড়ে নিজের মাথাটা নুইয়ে দেয়। নির্ঝরের হাত নিজের দু হাতের মাঝে জড়িয়ে নেয়। ভালো লাগছে না। ছায়ার এমন কাণ্ডে নির্ঝরের এত ভালো লাগা কাজ করছে, সে কাউকে বোঝাতে পারবে না। কেন ভালো লাগছে না? জানি না। ছায়া বুড়ি। বুড়ি না, শুধু ছায়া। নির্ঝর ছায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছায়াও চোখ বন্ধ করে নেয়। ছায়া, ঘুমিও না, খাবার খাবে, চলো। ছায়া মাথা তুলে নির্ঝরের মুখের দিকে তাকায়। তুমি করে বলছেন? হুম, তুমি এখন থেকে তুমি করেই বলবা। ইস, আমি আপনি বলবো। আচ্ছা, দেখা যাবে, চলো। কথাটা বলে নির্ঝর ছায়ার হাত ধরে ছায়াকে নিচে নিয়ে আসে। নিচে সবাই বসে আছে। চৌধুরী বাড়িতে আরও মানুষ এসেছে। নির্ঝরের বাবার পরিবারেরও অনেক। মায়ের বাড়ি থেকেও অনেক মানুষ এসেছে। তবে এসব সম্পর্কে নির্ঝর কিছুই জানতো না। এরা যে আসবে, নির্ঝর তার মায়ের মুখের দিকে তাকায়। নির্ঝরের মাও যে এই বিষয়টা জানতো তা না। বুঝতে পারে নির্ঝর। মা, খেতে দাও। নির্ঝরের কথার মাঝে তার দূর সম্পর্কের ফুপি বলে ওঠে। বলি নির্ঝর, বিয়ে তো করলি একা একা, বউরে নিয়ে এতক্ষণ যাবাত ঘরে থেকে খুশুর খুশুর করলি, এখন আবার বাড়ি ভর্তি লোকের সামনে বউয়ের হাত ধরে ভাত দাও বলছিস? বলি ও মাইয়া, লজ্জা শরম তোমার নাই? স্বামীর হাত ধরে রাখছো এখনো? ছায়া হা হয়ে তাকিয়ে আছে মহিলার মুখের দিকে। এদিকে নির্ঝরের নাকের ডগায় রাগ উঠে গেছে। মহিলা কি বেয়াদব! নির্ঝর কিছু বলতে যাবে তার আগেই মিসেস চৌধুরী বলে ওঠে। এত কথা কেন বলেন আপা? আমার ছেলে তার বউ কি করবে না করবে তা অবশ্যই আপনার থেকে পরামর্শ করে করবে না? সব সময় কথা বলেন, এখনও কথা বলতে হবে? ওটা ছায়া, আনিকা নয় যে বিয়ে হয়ে আসতে না আসতেই আপনি কটু কথা শুরু করবেন। মিসেস চৌধুরীকেও একসময় এসব হাবি জাবি কথা শুনতে হয়েছে। তবে সময় বদলেছে। তার অবস্থা এই বাড়িতে এখন আগের মতো নেই। নেহাত তিনি একজন শক্ত নারী। শ্বশুর বাড়িতে এসব কটু কথা তাকে আর শুনতে হয় না। এমপি সাহেবের মা যে। মিসেস চৌধুরী এর কথা শুনে নির্ঝরের ফুপি মুখ ভেংসি গাঁঠে। ছায়া এই বিষয়গুলোর সাথে নতুন। নির্ঝর ছায়ার হাতটা শক্ত করে ধরে। চলো, খাবার খেতে চলো। ছায়াকে নিয়ে টেবিলে বসে নির্ঝর। নিজের হাতেই খাইয়ে দেয় ছায়াকে। অনেকে এটা দেখে খুশি হলেও অনেকেই ভেংসি কাটে। অনেকেই বলেছে আদিক্ষেতা, অনেকেই বলেছে ঢং। অনেকের মুখের ভাষা বুইরা বেটা, বাচ্চা বউ পেলে যা হয়। আসলে তলে তলে এরা সবাই চাইতো নির্ঝরকে হয় জামাই বানাতে, না হয় বর বানাতে। কিন্তু যখন দেখলো এসব হয়নি, তখন এসব মন্তব্য করছে। নির্ঝর ছায়ার হাত ধরে ওপরে চলে আসে। ছায়াকে রুমে রেখে নিজে বেরিয়ে আসে মায়ের রুমের দিকে পা বাড়ায় নির্ঝর। আম্মু। মিসেস চৌধুরী আলমারিতে কিছু কাজ করছিলেন। নির্ঝরের ডাকে ফিরে তাকায়। কিরে বাবা, কিছু বলবি? নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে। মা, আদনানকে ফুপা ছাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে ছায়ার জীবন সংশয় আছে, এটা ভুলে গেলে চলবে না। ফুপা নিজে একজন এমপি, কাজে আমি চাই না এই মুহূর্তে চৌধুরী বাড়িতে এসব মেহমান থাকুক। যদি এরা থাকে তবে আমাকে ছায়াকে নিয়ে অন্য কোথাও যেতে হবে। আদনানকে কিভাবে ছাড়িয়ে নিয়ে গেল? আমার লোকদের উপর পেছন থেকে অ্যাটাক হয়েছিল আম্মু, আমি সেখানে ছিলাম না তাই। ঠিক আছে, মেহমানদের আমি দেখছি। যদি একান্ত না পারিস তুই ছায়াকে নিয়ে ফার্ম হাউসে চলে যাস। ঠিক আছে মা।
মিসেস চৌধুরী নির্ঝরের কপালে চুমু দেয়। ছেলেটা তার বড্ড পাগল। সামলাতেও ছায়ার কষ্ট হবে। ছায়া গলা থেকে ওড়না সরিয়ে বিছানায় রেখে জামাটা ওপরে তোলে। ছায়ার অ্যালার্জি আছে, গরুর মাংস খাওয়াতে একটু লাল হয়ে আছে। ছায়া সেখানে হাত দিয়ে একটু পাউডার অ্যাপ্লাই করে নেয়। এদিকে সব দৃশ্য চোখের সামনে দেখে একজনের গলা শুকিয়ে আসছে। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণা শুরু হয়ে গেছে। নির্ঝর এক পা করে ছায়ার দিকে এগিয়ে যায়। পেছন থেকে হঠাৎ করেই কারোর স্পর্শ খোলা পেটে অনুভব করতেই কেঁপে ওঠে ছায়া। নির্ঝর নিজের বাহুডোর আবদ্ধ করে নেয় ছায়াকে। কি করছেন? নির্ঝর ছায়াকে কোলে তুলে বিছানায় নিয়ে আসে। ছায়াকে বিছানায় রেখে নিজে ছায়ার ওপরে চলে আসে। ভালোবাসতে মন চায়, কি করব বলো? না, ওরকম ভালোবাসা নেব না, কষ্ট হয় আমার। নির্ঝর হাসে। ছায়ার ঘাড়ে মুখ গোজে। মনে হচ্ছে ছায়ার শরীরের সব ঘ্রাণ একেবারে নিঃশ্বাসের সাথে নিয়ে নেবে নির্ঝর। নির্ঝরের ছোঁয়ায় ছায়া ধীরে ধীরে সাড়া দেওয়া শুরু করে। ছায়ার নির্ঝরের সাথে মিশে যায়। নির্ঝরের ছোঁয়াগুলো অনুভব করতে শুরু করে। ধীরে ধীরে রুমের অবস্থা পরিবর্তন হতে শুরু করে। বাইরে ঝুম বৃষ্টি। বৃষ্টির মাতাল করা শব্দের সাথে নির্ঝর এবং ছায়ার ভালোবাসার শব্দ মিশে একাকার হয়ে যায়। আব্বা, আমি আর সহ্য করতে পারছি না, আমার ছায়াকে চাই আব্বা। তুই চিন্তা করিস না বাবা, আমি দেব, তুই যা চাস তোকে তাই দেব। থামো এমপি সাহেব, ছোটবেলা থেকে ছেলেটার কোনো কাজে বাধা না দিতে দিতে ছেলেটাকে তুমি আজকে পুরো পাগলে পরিণত করেছো। ছায়া বিবাহিত, তুই এখনো কেন ওই মেয়ের জন্য সব করবি? মা, বিষয় ছায়া নয়, বিষয় হলো নির্ঝর। আমাকে নির্ঝরের থেকে জিততে হবে। আমার ছায়াকে পাওয়া হয়ে গেলে ওকে এই বাড়ির দাসী বানিয়ে নেব আমি। আদনান, সব কিছুর একটা শেষ থাকে বাবা। নিজরকে তুই অল্প কিছু মনে করিস না। নিজর অল্প কিছু না হলে আমিও অল্প কিছু না। আদনানের আব্বু, ছেলেকে লাই দাও সব সময়। বার দিচ্ছি না। আমার ছেলে কী বা চেয়েছে, ওই মেয়ে তো। নিজর আমার ছেলেকে যেভাবে মেরেছে, এতে এইবার নিজরের সাথে মুখোমুখি হব আমি। নির্ঝরের ফুপি সেখান থেকে উঠে চলে যায়। আসলে স্বামী সন্তান যদি বুঝতে না চায়, সেই মহিলার কষ্টের শেষ নাই। সকালের আজান যখন শোনা যায় তখন চোখ খুলে তাকায় ছায়া। ঘুম ভাঙতে ছায়া বুঝতে পারে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে নির্ঝর। নির্ঝরের বলিষ্ঠ দেহের মাঝে ছায়ার ছোট্ট শরীরটার সম্পূর্ণটুকু বদ্ধ হয়ে গেছে। ছায়া নিজের অবস্থা দেখে বেশ লজ্জাই পায়। কাল রাতে ছায়া এত টায়ার্ড ছিল, মাঝ অবস্থায় নির্ঝরকে ফেলে পাস আউট হয়ে যায়। নির্ঝর অবশ্য তার পরে প্রিয়তমাকে কোনো বস্ত্র পরায়নি। এই মুহূর্তে দুজনই বিবস্ত্র হয়ে। নির্ঝরের শরীরে ট্রাউজার আছে। ছায়া নির্ঝরের হাতটা পিটপিট করে আলগা করতে চায়, কিন্তু কোনোভাবেই সে পারছে না। নির্ঝর এত শক্ত করে ধরে কেন ছায়াকে? ছায়া ঠাহর করতে পারে না। সব সময় মনে হয় ছায়া যেন পালিয়ে যাচ্ছে। বুকের মাঝে প্রিয়তমার কুটুর কুটুর নড়াচড়া অনুভব করে চোখ মেলে তাকায় নির্ঝর। কি রে, সমস্যা কি? ছাড়ো না আমাকে, আমি যাই, বাথরুমে যাবো আমি। ছাড়তে মন চায় না রে। দেখেন, সব দেখেছি কাল, চাইলে এখনো দেখতে পারি। ছায়া ভীষণ রেগে যায়। নির্ঝরের বাচ্চা, ছাড় আমায়। ছায়ার এমন কথায় নির্ঝর হেসে ছায়াকে আরও জড়িয়ে নেয়। নির্ঝরের বাচ্চা হবে তো জান। এইটুকু বলে নির্ঝর চাদরের তল দিয়ে ছায়ার উন্মুক্ত পেটে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, সে বাচ্চা এখানে বড় হবে জান। ছায়া নির্ঝরের হাতে হাত রেখে সেটাকে সরাতে গেলে দুজনের বেশ জোরাজুরি লেগে যায়। এই অবস্থায় নির্ঝরের হাত অনাকাঙ্ক্ষিত জায়গায় গিয়ে ঠেকে। ছায়ার চোখ বড় বড় হয়ে যায়। নির্ঝর দাঁতের 14 পাটি বের করে তাকিয়ে আছে ছায়ার দিকে। ছায়া লজ্জায় নির্ঝরের হাত সরাতে গেলে নির্ঝর এক হাতে ছায়ার 2 হাত আটকে ধরে, অন্য হাতটা এখনও সেখানেই আছে। ছায়া করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। ছাড়ুন প্লিজ। ছায়ার এমন কণ্ঠ শুনে নির্ঝর শব্দ করে হেসে দেয়। ছায়ার ঠোঁটে, গালে, কপালে চুমু দেয়। জান, ভীষণ ভালোবাসি।
নির্ঝর ছায়াকে ছেড়ে দেয়। ছায়া চাদর জড়িয়ে ওয়াশরুমে চলে আসে। ফ্রেশ হয়ে অজু করে দুজনে একসাথে নামাজ পড়ে নেয়। দুজনের নামাজ পড়ার মুহূর্তগুলোকে ছায়া ভীষণ ভালোবাসে। তারপরে আবারও ঘুমিয়ে যায় দুজন। সকালের নাস্তা তৈরি করার জন্য অনিকা চৌধুরী কিচেনে এসে সবাইকে বুঝিয়ে দিচ্ছে কি কি তৈরি হবে আজকে সারাদিন। আনিকা বেগম তৈরি ফরমান দিতে দিতে চৌধুরী বাড়ির সদর দরজা দিয়ে একটা বেশ মডার্ন তবে বেশ ফুটফুটে সুন্দর মেয়ে প্রবেশ করে। আন্টি কেমন আছেন? রোজির কণ্ঠ শুনে মিসেস চৌধুরী পেছনে ফিরে তাকায়। কি ব্যাপার রোজ, এখানে তুমি হঠাৎ করে? আল্লাহ আন্টি জানো না? কি নির্ঝর বলেনি তোমাকে? কি বলবে মা, একটু বুঝিয়ে বলো। আজ তো আমাদের এই জেলার সকল আসনের এমপিদের একটা মিটিং আছে, সেই সূত্রে বাবা এসেছে আর আমিও এলাম এই জন্য। এখন এখানে এসেছি, তোমার কাছে আসবো না তা কি হয়? রোজির উদ্দেশ্যে কথা দুটোই মিসেস চৌধুরীর বেশি ভালো লাগে না। রোজির বাবাও বেশ সুবিধার নয়, বর্তমান সরকারের কর্ম অধীন একজন এমপি, যার জন্য এবারও তিনি এমপি হয়েছে। পরের বছর হয়তো আর নমিনেশন তিনি পাবেন না। ঘুষে তার চারদিকে পরিপূর্ণ হয়ে আছে, পিছে হাঁটবার আর কোনো রাস্তা নেই। মিসেস চৌধুরী এসব ভাবনার মাঝেই মিস্টার চৌধুরী খবরের কাগজ হাতে হলরুমে আসেন। আনিকা, আমার চশমাটা খুঁজে পাচ্ছি না কোথাও। অথচ চশমা তার মাথায় আছে। আসলে নির্ঝরের বাবার যে ভোলার রোগটা আছে সেই বিষয়টা আগেই বলেছি। স্বামীর এরকম কাণ্ডে মিসেস চৌধুরী মাথা চাপড়ে বলেন। তোমার মাথায় দেখো। মিস্টার চৌধুরী মাথায় হাত দিয়ে বলে, ও, তুমি না থাকলে আমার কি যে হতো। হ্যাঁ, কি আর হবে বলো। আঙ্কেল কেমন আছো? কে মা তুমি? ও মা, আন্টি আঙ্কেল আমাকে ভুলে গেছে? জানোই তো মা, তোমার আঙ্কেল একটু বেখেয়ালি। রোজ রোজ চিনছো না? ও, মতের গুণের মেয়ে রোজ। হ্যাঁ। ও আচ্ছা, বাবা কোথায় তোমার? বাবা XYZ অফিসে আছে, আমাকে বললো নির্ঝরকে নিয়ে একসাথে যেতে। কেন, তুমি কেন নিয়ে যাবে? ছেলে আমার একাই যেতে পারবে। এসো, সকালের খাবারটা খাবে, এসো। মিসেস চৌধুরীর এমন কথা রোজির বেশি একটা পছন্দ হয়নি, তবে সে এই মুহূর্তে কোনো রিয়াকশন দেবে না। কিছুক্ষণ পর লাল জামা পরে একটা বউ সাজি অল্প বয়সী মেয়ে নিচে নামে। অবশ্যই বউটা আমাদের ছায়া। ছায়াকে ওপর থেকে নামতে দেখে রোজ বেশ অবাক হয়। আন্টি, এই মেয়েটাকে? নতুন কাজের মেয়ে? এমন একটা মেয়ে কোথায় পাওয়া যায়? আমাকে জানিও, আমিও এর কোনো বোন থাকলে কাজে রাখবো তাকে। রোজ কথাগুলো এত দ্রুত বলেছে মিসেস চৌধুরী উত্তরই দিতে পারে না। থামো রোজ, কোন দিক দিয়ে ওকে কাজের লোক মনে হচ্ছে? আমার ছেলের বউ ছায়া। কি বলো আন্টি? তোমার তো একটাই ছেলে নির্ঝর, আর ছেলে কোথায়? তোমার আন্টির একমাত্র ছেলে নির্ঝর চৌধুরী বিয়ে করে বউ ছায়া চৌধুরী। এটা কোথা থেকে যেন নির্ঝর এসে ছায়াকে পাশ থেকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। তবে ছায়া ওদের কথার কিছুই বুঝতে পায়নি। আসলে ছায়ার ওদিকে কোনো খেয়ালই ছিল না। রোজির চোখ বড় বড় হয়ে যায় এ কথা শুনে। মজা করছো তাই না? ভীষণ মজা জানো নির্ঝর তুমি। ছায়া বেশ অবাক হয়ে তাকায় মেয়েটার দিকে। পরনে মডার্ন ড্রেস, সাজসজ্জা মডার্নদের মতো। তবে এত আধুনিক ভালো লাগে না ছায়ার। ছায়ার মতে ওড়না বানানোর তো কোনো কারণ আছে, তাই না? যদি কারণ থাকবেই, তবে কেন সেই কারণে কাজে লাগানো যাবে না ওড়না? তবে মেয়েটা দেখতে বেশ সুন্দর, মানতে হবে। ছায়া নিজের হাতে খেয়াল করে কোনো আংটি নেই, তবে কানে দুল আর গলায় চেইন আছে। মিসেস চৌধুরী তাকে অনেকগুলো সোনার জিনিস দিয়েছে, তবে ছায়া সেগুলো পরেনি নিজ ইচ্ছে থেকেই। বাবার দেওয়া এই বল লকেট আর চেইনটা তার ভীষণ পছন্দ, যদিও এটাও সোনার। তাই ছায়া এগুলোকেই পরে থাকতে পছন্দ করে। নির্ঝর ছায়াকে আরও কাছে টেনে নেয়। মা বাবাকে না মেনেই ছায়ার কপালে পরপর দুটো চুমু দিয়ে দেয় নির্ঝর। ছায়ার গাল লাল হয়ে যায়। কি করলো কি এটা নির্ঝর? আমার বউ বিয়ে করে বউ 3 কলমা পড়ে বিয়ে করেছে। রোজির কপালের রাগের ভাঁজ পড়ে গেছে। ইয়ার্কি নাকি নির্ঝর? কাউকে না জানিয়ে কিসের বিয়ে? না জানি তো করিনি, গ্রামের সবাই জানে ছায়া আমার বউ। আর বাকি থাকলো খাওয়ানো,
সেটাও ছায়ার পরীক্ষার পর খাইয়ে দেব, সমস্যা নেই। তোমায় দাওয়াত দেব, বুফে খেয়ে যেও। তোমার বুফে তুমি খাও। কথাটা বলে রাগে কিটমিট করতে করতে রোজি বেরিয়ে যায় চৌধুরী বাড়ি থেকে। মিসেস চৌধুরী এত সময় নিশ্চুপ ছিল। ছেলের সব কাণ্ড পর্যবেক্ষণ করলেন তিনি। রোজ চলে যাওয়ার পরে নির্ঝর, ছায়া, মিস্টার এবং মিস্টার চৌধুরী মিলে খেতে বসে। ছায়া নির্ঝরের দিকে একবার তাকায়। লোকটাকে অপরিমাণ সুন্দর দেখাচ্ছে। এভাবে রেডি হয়ে থাকলে যে কোনো মেয়ে এমনি পাগল হয়ে যাবে। নিজেকে আবার বড্ড ভাগ্যবতীও অনুভব হচ্ছে। এমন একটা ছেলে তার সারা জীবন হাতে হাত রেখে চলার সঙ্গী, যে হোক না একটু বয়সের পার্থক্য, তাতে কি, ভালোবাসার চোখে সবই সুন্দর। তুমি যখন কাউকে ভালোবাসো তখন পৃথিবীর সব থেকে কুৎসিত মানুষটাও তোমার কাছে সুন্দর হয়ে যায়, কারণ তুমি ভালোবাসার চোখে তাকে দেখেছ। যদিও সবাই সুন্দর, কাউকে বাজ বিচার করার অধিকার আল্লাহ আমাদের দেন নাই। কিরে, খাওয়া শেষ কর ছায়া। কি ভাবছিস মা? কিছু না মা। রোজের কথাই বা কাজে অবাক হোস না। বড়লোক বাপের বিগড়ে যাওয়া মায়া। আমার ছেলে যদি এই মেয়েকে ঘরে তুলতো, আমি নামায়ে দিতাম দুটোকে বাড়ি থেকে। কথাটা শুনে ছায়া ফিক করে হেসে দেয়। ছায়ার অমন হাসিতে নির্ঝর সর্বদাই কাতর হয়ে পড়ে। নির্ঝর খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে পড়ে। ছায়া পড়তে বসবে, কিছুদিন পর তোমার পরীক্ষা, ভালো করে পড়ালেখা করতে থাকো। আর তরুণ কাকাকে বলে দেব আজ বিকেল থেকে কোচিং যেও। আম্মা আমার ফিরতে একটু লেট হবে, অনেকগুলো কাজ আছে। ঠিক আছে আব্বা, ভালোভাবে যা। নির্ঝর বেরিয়ে যায়। ছায়াও নির্ঝরের কথা মতো ওপরে চলে যায়। সারা দিন সে পড়ালেখা করে। দুপুরে খাবার সময় মিসেস চৌধুরী আর ছায়া দুজন একসাথে বসে গল্প করে খাবার খায়। ছায়া আগে থেকেই পড়ালেখার ওপর কনসার্ন ছিল, তাই তার বেশি সমস্যা হয় না। দুপুরে খেয়ে রুমে এসে একটু ঘুমিয়ে যায় ছোঁয়া। ঘুম ভাঙে শাশুড়ি মায়ের ডাকে। ছায়া আশায় ছিল ঘুম ভাঙলে হয়তো সে নির্ঝরকে দেখতে পাবে, কিন্তু তা হলো না। সন্ধ্যা হয়ে গেছে। শাশুড়ি চা বানিয়ে ডাকলো ছায়াকে। ছায়া চা খেতে নিচে চলে আসলো। শাশুড়ি বৌমা মিলে আবারও কিছুক্ষণ গল্প করলো, হালকা নাস্তা করলো। এরপর ছায়া ওপরে চলে গেল পড়তে। রাত 10টা। নির্ঝর বাসায় আসেনি। ছায়ার কাছেও ফোনও নেই। আচ্ছা, একটা ফোন থাকলে ছায়া নিশ্চিত এখন নির্ঝরকে ফোন করত। শাশুড়ি মায়ের থেকে নিবে, কিন্তু তার যে লজ্জা লাগে। এমনিতে বাবা তো নির্ঝরকে ফোন করে সব সময় ছায়ার খোঁজ খবর নেয়, কিন্তু এখন নির্ঝরকে খুঁজতে কার থেকে ফোন নেবে ছায়া? ছায়ার এসব ভাবনার মাঝে মিসেস চৌধুরী এলো ওদের রুমে। ছায়া, আয় মা, খাবি আয়। আম্মা আপনি যান, উনি আসলে খাবো। উনি আসলে খেতে হবে, নইলে না। ওনার অনেক দেরি হবে তো আজকে। মিসেস চৌধুরী হেসে কথাটা বলে। তার ছেলে, সে তো জানে এমন দেরি নির্ঝর সব সময় করে, কিন্তু মেয়েটার মন যে মানতে চাইছে না। নতুন নতুন, তাই বই কি, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। তাও আম্মা আর কিছুক্ষণ পড়ালেখা করি, হয়তো চলে আসবে। মিসেস চৌধুরী হাসে। ঠিক আছে, যা। মিসেস চৌধুরী চলে যায়। ছায়া আবারও টেবিলে বসে। ছায়ার আসার আগেই এ বাড়িতে যেন ছায়ার কোনো সমস্যা না হয় তার সব ব্যবস্থা করে রেখেছে নির্ঝর। এ যেন এক অদ্ভুত সৌন্দর্য। পড়তে পড়তে প্রায় রাত 12টার কাছাকাছি। ছায়ার মনটা এবার ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। সেই কোন সকালে একটু কথা বলে চলে গেল, আর একটুও দিনের মধ্যে কোনো রকমের কথা বলল না। এর আগে কখনো এমন লাগেনি। খুব খারাপ লাগছে এখন, মনের মধ্যে কষ্ট অনুভব হচ্ছে। একটা ফোন নেই কেন ছায়ার, কথাটা চিন্তা করেই কষ্ট হচ্ছে। মন খারাপ করে জানালার পাশে বসে আছে ছায়া। হঠাৎ করেই গাড়ির হর্ন এর শব্দ। ছায়া চেয়ার থেকে উঠে দাঁড়ায়, দৌড়ে নিচে চলে আসে। নিচে এসে দরজা খুলে সামনে নির্ঝরকে দেখে মনটা ভীষণ খুশি হয়ে যায়। ছায়া নির্ঝরকে জড়িয়ে ধরে। ছায়ার এমন কাণ্ডে বেশ অবাক হয় নির্ঝর। এমনটা এর আগে কখনোই করেনি ছায়া। নির্ঝর ছায়াকে ধরে বসে। কি হয়েছে? কিছু না। ছায়ার কণ্ঠ ভেঙ্গে ভেঙ্গে আসছে। নির্ঝর আরও শক্ত করে জড়িয়ে ধরে ছায়াকে। কি হয়েছে ছায়া? কেউ কিছু বলেছে?
না, কেউ কিছু বলেনি। নির্ঝর ছায়াকে নিজের সামনে আনতে চাইছে, কিন্তু ছায়া কোনোভাবেই নির্ঝরকে ছাড়তে চাইছে না। নির্ঝর এবার ছায়াকে কোলে তুলে নেয়। ছায়াকে কোলে তুলে ওপরে নিয়ে যায়, বিছানায় বসিয়ে ছায়ার সামনে হাঁটু গেড়ে বসে। কি হয়েছে আমাকে বলো, কাঁদছো কেন? সহ্য হচ্ছে না আমার তোমার কান্না। কোথায় ছিলেন সারাদিন? আমার মনে পড়েছে না না? আমাকে মোবাইল কিনে দিবেন, আর যদি এমন করেন তাহলে কিন্তু আমাকে সাথে নিয়ে যাবেন। নির্ঝর ছায়ার কিউটনেস দেখে হেসে দেয়। আমার পিচ্ছি বউটা, আমার এর থেকেও দেরি হয়। হ্যাঁ, তো দেরি হয় আমাকে বলা তো যায়। নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে। একটু দেরি হওয়ায় যে মেয়ে কান্না করে নদী বানিয়ে দিচ্ছে তা দেখে নির্ঝরের আন্দাজ বেশ ভালোই হচ্ছে যে ছোট্ট ছায়ার মনে ভালোবাসার নতুন কলি ফুটেছে। নির্ঝর ছায়াকে বুকে জড়িয়ে নেয়। আর কাঁদতে হয় না। ফোন লাগবে আমার। কালকেই কিনে দেবো, কাঁদিস না। নির্ঝর ছায়ার কপালে, ঠোঁটে, গালে চুমু খায়। আমি সরি জান, আমি এরকমই ব্যস্ত থাকি। তুই অভ্যস্ত নোস, তাই আমাকে ক্ষমা করে দে। আমার ভুল হয়েছে। আর এমন হবে না তো? আর কখনো হবে না। প্রমিস? পিঙ্কি প্রমিস। এখন চলো খেতে। কিভাবে জানলেন আমি খাইনি? মুখ বলে দিচ্ছে। কথাটা বলে নির্ঝর ছায়াকে নিয়ে নিচে আসে। নিজের হাতে ছায়াকে খাইয়ে দেয় নির্ঝর। খাবার শেষে ছায়াকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে যায় নির্ঝর। এতগুলো বছর এই দিনটার অপেক্ষা করেছিল নির্ঝর। কবে তার দিনের সমস্ত কাজ শেষে সে ছায়াকে বুকে নিয়ে পরম শান্তির ঘুম ঘুমাতে পারবে। অবশেষে সেই দিন এলো ধরণীর বুকে। তবে কথায় আছে, অতি সুখ সহ্য হয় না। একই জেলার সব আসনের এমপিদের মিটিং শেষে সবাই বাড়িতে চলে গেলেও দুইজন এখনও এই গ্রামেই অবস্থান করছে। এর মধ্যে আছে আদনান, তার বাবা রোজেই তার বাবা। আরও দুজন আছে, কিন্তু তাদের কোনো ছেলে মেয়ে নেই এখানে। বলে রাখা ভালো, নির্ঝর হলো আসন 1, আদনানের বাবা আসন 4, রোজির বাবা আসন 5। আমি বুঝতে পারছি না বাবা, তোমার নাকের নিচে দিয়ে নির্ঝর কিভাবে বিয়ে করে নিল? মা তুই শান্ত হ, আমি দেখছি কি করা যায়। শোনো রোজা মা, এই মুহূর্তে রেগে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। এই মুহূর্তে আমাদের প্রয়োজন মাথা ঠান্ডা করে বিষয়ে আলোচনা করা। চাচা, আমি ঠান্ডাই আছি। ওই পিচ্চি মেয়েটাকে আমার ইচ্ছা হচ্ছিল পায়ে পিষে ফেলি। রোজ, খবরদার ছায়া, শুধু আমার। ওর দিকে চোখ তুললে তোমার চোখ নিয়ে আসবো আমি। দেখছি তো কেমন তোমার নিজের তো করতে পারোনি। পারবো, সব পারবো, শুধু সময়। ছায়া আমার দাসী হবে। নির্ঝরের এই টুকরো টুকরো করে জমানো পুরোটা পৃথিবী আমি ধ্বংস করে দেব। নির্ঝরের রাজার আসনটা এবার আমার হবে। প্রাইম মিনিস্টার বসে বসে ঘাস কাটছে না আদনান, উনি একজন দক্ষ মহিলা। প্রাইম মিনিস্টার যদি না থাকে? আদনানের কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। পরদিন সূর্যের আলোর সঙ্গে ছায়ার সম্পর্ক হলো। দুজন একই সাথে ধারায় চোখ খুলল। ছায়া নামাজ পড়ে নির্ঝরকেও নামাজ পড়ায়। এরপরে কারোর ঘুম থেকে ওঠার আগেই ছায়া সবার জন্য নাস্তা বানাতে শুরু করে। নামাজ পড়ে চোখ মাত্র লেগেছে নির্ঝরের। সে ছায়াকে নিয়েই ঘুমাতে এসেছিল, কিন্তু হঠাৎ পাশে হাত দিয়ে দেখতে পায় ছায়া নেই। নির্ঝর লাফিয়ে ঘুম থেকে ওঠে। ছায়া? রুমেও নেই, বাথরুমেও নেই। নির্ঝর দৌড়ে নিচে চলে আসে। লাল জামা পরিহিত ছোট্ট ছায়াকে রান্নাঘরে রান্না করতে দেখতে পায় নির্ঝর। হাতের চুড়ি জানান দিচ্ছে সে বিবাহিত। নির্ঝরের হৃদয়ে শীতল বাতাস বয়ে যায় ছায়ার এমন দৃশ্য দেখে। নির্ঝর মৃদু হেসে পকেটে হাত দিয়ে দেয়ালে ঘেঁষে দাঁড়ায়। খুবই চেনা মানুষের ঘ্রাণ নাকে আসায় ছায়া পাশে ফিরে তাকায়। নির্ঝরকে দেখে একটু লজ্জা পায় ছায়া। ছায়ার মুখের টানা লাজুক হাসিতে নির্ঝর বুকে হাত রাখে। ইস, এমন করে হাসতে নেই নারী, তোমার হাসিতে মরি মরি আমি। এমপি সাহেব দেখি এখন কবি হয়ে গেছে। বউয়ের জন্য সব জায়েজ, বুঝেছেন? বুঝলাম। নির্ঝর ঘুম বাদ দিয়ে ছায়ার পাশেই থাকে। ছায়া এতবার বলছে যান গিয়ে ঘুমান। কিন্তু নির্ঝর ছায়ার পাশ থেকে সরেই না। সে ছায়ার পাশেই থাকে। সকালের নাস্তা খেয়ে সবাই ছায়ার প্রশংসায় পঞ্চমুখ। বউ রান্না করেছে,
এবং বউ সবার জন্যই রান্না করেছে। চৌধুরী বাড়িতে অনেকগুলো কেয়ারটেকার আছে, সবাইকে ছায়ার রান্না খাবার খাইয়েছে। রুমে এসে ছায়া নির্ঝরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আষাঢ় শ্রাবণ মাসে পুকুরের পানি টুপটাপ, দেখে মনে হচ্ছে পরিষ্কার সচ্ছল। চৌধুরী বাড়ির পুকুরটাও ভালো, সব সময় পরিষ্কার করে রাখা হয়, ব্যবহারযোগ্য। গ্রামের সবাই এখানে এসে গোসল করে, কিন্তু এই বাড়ির একমাত্র ছেলে হওয়ার সত্ত্বেও নির্ঝর কখনো এখানে আসেনি গোসল করতে। ছায়াকে একধানে তাকিয়ে থাকতে দেখে নির্ঝর বলে ওঠে। ছায়া, গোসল করে এসো। ছায়া পেছন ফিরে নির্ঝরের কথায়। বলছি একটা আবদার রাখবেন? কি আবদার? পুকুরে নামবো। পুকুরে কেন? উপরে সুইমিং পুল আছে, সেখানে নামো। না, পুকুরে নামবো, প্লিজ চলুন। আমি এখন তোমায় নিয়ে পুকুরে যাব? এটুকু করবেন না, চলুন না। নির্ঝর বুকে হাত বেঁধে ছায়ার দিকে তাকায়। সত্যি কথা তাই? ও মা, এটা কেমন কথা? নির্ঝর হাসে। ছায়া নির্ঝরের হাত টেনে পুকুরে নিয়ে আসে। মিসেস চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। বউ তার ছেলেকে কত পরিবর্তন করে দিল। শুনেন, আপনি হলেন বডিগার্ড, বুঝেছেন? ছায়া রানী, বলছে। গুড, বোঝা ভালো। কথাটা বলে ছায়া নিজের গায়ে জড়ানো ওড়নাটা নির্ঝরের গলায় পরিয়ে ঝাঁপ দেয় পুকুরে। নির্ঝর পাড়ে দাঁড়িয়ে সেই দিকেই তাকিয়ে আছে। তার বাচ্চা বউটা কি সুন্দর পানিতে খেলছে, আর নির্ঝরের গলায় জড়ানো ওড়না থেকে ছায়ার সেই মাতাল করা ঘ্রাণটা আসছে। এটাই তো সুখ। আসুন আপনিও। নির্ঝর তাকিয়ে ছায়ার সব কাজ পর্যবেক্ষণ করছে। ভালোবাসা বুঝি এমনই হয়। নির্ঝর কিছুক্ষণ পরে ছায়ার সাথে যোগ দেয়। দুজন খুনসুটির মাঝেই কখন 1 ঘন্টা পার হয়ে গেল বোঝাই গেল না। নির্ঝর দ্রুত ছায়াকে নিয়ে ওপরে উঠে আসে। জামা কাপড় বদলে সেই দিনের মতো নির্ঝর বাসায় কাটায়। দেখতে দেখতে ছায়ার পরীক্ষা চলে আসে। ছায়াকে নির্ঝর সমস্ত রকম সাহায্য করে পড়ালেখায়। নির্ঝর নিজেই একজন ভালো স্টুডেন্ট, তাই পিচ্চি বউয়ের পড়ালেখায় সাহায্য করতে বেশি সমস্যা হয় না তার। কয়েকটা পরীক্ষা ছায়া ভালোভাবেই দেয়। আজ তৌফিক হাসান, রাবেয়া বেগম আর তমা চৌধুরী বাড়িতে এসেছে। মা বাবা বোনদের আসার খুশিতে ছায়ার নামা খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। সকাল থেকে এটা সেটা করছে। মিসেস চৌধুরী বউয়ের এত হাসি খুশি মুখ দেখে বেশ ভালো লাগে। এই কয়দিন পরীক্ষার জন্য আব্বা আম্মার সাথে ভালো করে কথাও হয়নি ছায়ার। তার ওপর কতদিন পর দেখবে তাদের। দুপুর 12টার দিকে সবাই চৌধুরী বাড়িতে পৌঁছে যায়। ছায়া গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। আব্বা কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো না, তুমি একটু দেখতেও আসো না আমায়। তৌফিক হাসান মেয়ের গাল ফোলা মুখটা দেখে হাসে। হ্যাঁ, আমার মেয়েটা ভীষণ রাগ করেছে। করব না, করতে হবেই রাগ। থাক, আর রাখতে হবে না। আমি দুধ সন্দেশ বানিয়ে নিয়ে এসেছি, কে খাবে? ও মা, সত্যি? ছায়া মাকে জড়িয়ে ধরে। মায়ের হাতে প্রিয় মিষ্টান্ন হলো দুধ সন্দেশ। ছায়া বোনের কাছে এগিয়ে যায়। তমা ছায়াকে স্বাভাবিকভাবেই জড়িয়ে নেয়, সেই পুরনো দিনের মতোই ব্যবহার করে। দুপুরে খাবার শেষ করে সবাই গল্প করতে বসে। নির্ঝরের একটা ইমার্জেন্সি ফোন চলে আসে। নির্ঝর তখনই বেরিয়ে যায়। ছায়ার মনটা নির্ঝরে যাওয়ার দিকে তাকিয়ে খারাপ হয়ে যায়। যাওয়ার আগে নির্ঝর ছায়াকে আলাদা ডেকে একটু ভালোবাসা দিয়ে যায়। তমা মনে মনে ভাবে, সব কিছু আমার হওয়ার কথা ছিল ছায়া, এত সুখ আমার পাওয়ার কথা ছিল, কিন্তু সব কিছু তোর হয়ে গেল। কিভাবে হলো ছায়া? আমার কেন হলো না? রাতে ডিনার না করে চৌধুরী বাড়ি থেকে কাউকে যেতে দিল না মিসেস চৌধুরী। বাবা মা বোনকে চলে যেতে দেখে ছায়ার মন ভীষণ খারাপ হয়ে যায়। নির্ঝর এখনো আসতে পারেনি। আব্বা, আজকে থেকে যাও না। তা কি হয় রে মা? কত তৌফিক ভাই, আপনি চাইলেই হতো, তো আমাকে রেখে যান। হ্যাঁ আব্বা, আপুকে রেখে যাও। রাবেয়া বেগম একটু ইতস্তত বোধ করে। রাতে? সকালে আবার একা আসবে মেয়েটা? আরে আমু, চিন্তা করছো কেন? এখান থেকে বেশি তো দূরে না, আমি চলে যাব, আসবো সকালে। ঠিক আছে, সকালে তাহলে চলে আসিস। তৌফিক হাসান আর রাবেয়া বেগম চলে যায়। ওরা চলে যেতেই তমাকে তার রুম দেখিয়ে দেয়। তমা হাসে। রাত 11টা। কিছুক্ষণ পরে 12টা বাজবে। ছায়া নিচেই বসে আছে।
নির্ঝরের জন্য অপেক্ষা করছে। তোমার রুম থেকে বেরিয়ে ছায়াকে বসে থাকতে দেখে মনে মনে বলে, দীক্ষিতা। এর মাঝে নির্ঝর চলে আসে। ছায়া গিয়ে নির্ঝরকে জড়িয়ে ধরে। নির্ঝর ছায়াকে ধরে বসে। মিস করেছো বুঝে? অনেক মিস করেছি। এই তো মাত্র কিছু সময়। ইস, অনেক সময়। আচ্ছা। নির্ঝর ছায়াকে কোলে তুলে নেয়। তমা সেটা দেখে হাত মুঠো করে নেয়। অসহ্য লাগছে তার কাছে। নির্ঝর বেডরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তবে সে ইচ্ছে করেই রুমটা হালকা খোলা রাখে। ছায়াকে চুমু খেতে খেতে বিছানায় নিয়ে যায়। ছায়া পরম আবেশে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণের মাঝেই ছায়ার জামার হাতাটা নামিয়ে দেয় নির্ঝর। ছায়া নির্ঝরের হাত ধরে বসে। নির্ঝর অবাক হয়ে ছায়ার দিকে তাকায়। রাতে খেয়েছো? নির্ঝর হাসবে নাকি রাগ করবে এই মুহূর্তে তার বউয়ের এই কথা জিজ্ঞেস করেছে। সত্যি এই মেয়ের বয়স হবে না। না, খাইনি, তাই বউ খেতে এসছে। কথাটা বলেই নির্ঝর আবারও ছায়ার ঠোঁটে ঠোঁট ডোবায়। কিছুক্ষণের মাঝেই ছায়ার প্রেমের সেই শব্দগুলো ছড়িয়ে পড়ে রুমে। এদিকে এসব শব্দ কারোর কানের রক্তক্ষরণের কারণ হয়ে যাচ্ছে। সে সব সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। রাত 2টা। নির্ঝর ছায়াকে ছাড়তে চায় না একটুও। ছেড়ে দিন, আর পারছি না। পারছি না জান, ছেড়ে দিতে পারছি না। পারলে ছেড়ে দিতাম অনেক আগে। এবার ব্যথা হচ্ছে। একটু হলে ক্ষতি কি? কিন্তু ছায়াকে আর কোনো শব্দ করতে দেয়নি নির্ঝর। কাল যে ছায়ার পরীক্ষা নেই এটারই অ্যাডভান্টেজ নিল নির্ঝর। পচা লোক, কষ্ট হচ্ছে আমার। নির্ঝর হাসে। ছায়াকে জড়িয়ে ঘুমিয়ে যায়। ছায়া শুনতে পায় আজান দিচ্ছে। নির্ঝরের লম্বা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে বলে, আজান দিচ্ছে। হ্যাঁ জান, আজান দিচ্ছে, ঘুমোতে দাও, ভীষণ ক্লান্ত আমি। বাহ, এই পর্যন্ত আমায় জ্বালিয়ে এখন ক্লান্ত। শোন বাবা বাবা, বউয়ের দিকে এনার্জি ভরপুর, তার একটু। ছায়া আর কিছু বলে না, কারণ এই লক্ষ্যের বিশ্বাস নেই। আবারও শুরু হলে অবাক হওয়ার কিছুই নেই। দুপুর 2টা। ছায়া টিপ টিপ করে চোখ খুলে তাকায়। বুকের ওপরে নির্ঝরের মাথাটা এখনও সেভাবেই আছে। ছায়া 2 হাত দিয়ে নির্ঝরের মাথাটা নামাতে চাইছে বুক থেকে, কিন্তু কোনোভাবেই সে সক্ষম হচ্ছে না। বাথরুমে যাবো আমি। আর একটু ঘুমাই। এই ছায়ার চিল্লানো শুনে নির্ঝর ধরফড়িয়ে ওঠে। কি হয়েছে? ছাড়ুন আমায়। কেন জান? আমি বাথরুমে যাব, ছাড়ুন। নির্ঝর ছায়ার ওপর থেকে সরে আসে। ছায়া উঠে ফ্রেশ হয়ে গোসল করে বেরিয়ে আসে। নির্ঝর বিছানায় শুয়ে আছে এখনো। ছায়া গিয়ে মগ ভরা পানি নির্ঝরের ওপর ফেলে দেয়। এই কি করছে এগুলো? কি করতে বলছো? উঠে ফ্রেশ হয়ে এসো, আমি নিচে যাচ্ছি খেতে, আমার খিদে পেয়েছে। কথাটা বলে ছায়া নিচে চলে আসে। নির্ঝর মৃদু হাসে। ছায়া নিচে এসে দেখে এই মুহূর্তে নিচে কেউ নেই। সবাই হয়তো খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেছে। ছায়া খাবার টেবিলে বসে নিজেই খাওয়া শুরু করে। এই মুহূর্তে তার পেটে এত ক্ষুধা যে তাকে বোধহয় পুরো দুনিয়া দিলেও সে খেয়ে ফেলবে। ছায়া খাচ্ছে এমন সময় হঠাৎ করেই চৌধুরী বাড়িতে অনেকগুলো গাড়ি এসে উপস্থিত হয়। ছায়া মনে করে হয়তো নির্ঝরের কেউ হবে। ছায়া এত তোয়াক্কা না করে খাওয়া চলমান রাখে। কিছুক্ষণ পরেই ওদের বাড়িতে বেশ নামি দামি মানুষেরা প্রবেশ করে। তার ভেতরে নির্ঝরের ফুফা আর আদনানও আছে। রোজির বাবা এবং রোজিও আছে। ছায়াকে চুপচাপ খেতে দেখে রোজির প্রচণ্ড রাগ হচ্ছে। সে পিটপিট করে তার বাবার কানে বলে, দেখেছো গোগ্রাসে গিলছে? এটা তো চৌধুরী বাড়ির বউ। হ্যাঁ বাবা, এটাই। এ তো বাচ্চা মেয়ে, এর জন্য এত কিছু? হ্যাঁ বাবা। তুই যা, ওকে গিয়ে খাবার টেবিল থেকে তুলে বল যে কাজের মেয়ে হয়ে এ তো গিলিস কেন? কি বলছো বাবা? নির্ঝর দেখলে? দেখবে না, নির্জরত নেই, তুই গিয়ে বল। ঠিক আছে। রোজি এগিয়ে যেতে যাচ্ছে, এর মাঝেই সিঁড়ি বেয়ে নির্ঝর নেমে আসে। তার বাড়িতে এতগুলো অনাকাঙ্ক্ষিত অতিথি দেখে নির্ঝর বেশ অবাক হয়। অতিরিক্ত বুদ্ধিমান হলেও মাঝে মাঝে সামনের মানুষটার উদ্দেশ্য বুঝতে বেশ খানিকটা সময় লাগে। নির্ঝরের ক্ষেত্রেও এমনটাই হয়ে গেছে বিষয়টা। কি ব্যাপার,
আমার বাড়িতে এতগুলো অনাকাঙ্ক্ষিত অতিথি। অনাকাঙ্ক্ষিত কাদের বলছো নির্ঝর? কাদের বলবো? আসুন বসুন। নির্ঝর তাদের নিয়ে ড্রয়িং রুমে বসায়। আমি চাচিকে বলে চা নাস্তা পাঠাচ্ছি। নির্ঝর, এখানে কিন্তু আমি নতুন বউয়ের হাতের চা খেতে এসেছি। না ফুপা, তার হবে না। আপনার বউয়ের পরীক্ষা চলছে, এতগুলো মানুষের চা আমি ওকে দিয়ে এখন বানাতে পারবো না। আপনারা বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। নির্ঝর বেরিয়ে গেলে রোজ তার বাবার দিকে তাকিয়ে বলে, দেখেছো কত দরদ। এত সময় আদনান চুপচাপ ছিল, একটা কথাও বলেনি। তবে রোজির কথা শুনে সে এবার মুখ খুলে। দেখো রোজি, আমি চাই আমাদের কোনো প্ল্যান সম্পর্কে যেন নির্ঝর কোনো কিছু আঁচ না করতে পারে। তুমি তোমার ক্রোধ সামলাও। হ্যাঁ মা, আদনান ঠিক বলেছে, তুই বেশি কথা বলিস না। ঠিক আছে বললাম না। রোজি চুপ হয়ে যায়। নির্ঝর বাইরে এসে কাউকে ফোন করে। অপর পাশ থেকে কেউ বলে ওঠে, হ্যাঁ বলো। হেল্প লাগবে? নির্ঝর, হেল্প লাগবে, একটা ফোন করে বলেছিস? হ্যাঁ, আমার বাড়ির চতুর্পাশে পাহারা বসা, গ্রামে ঢোকা আর বের হওয়ার প্রতিটা রাস্তায় চেকপোস্ট বসা। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু এর উত্তর দেওয়ার সময় নেই, যা বললাম তাই কর। নির্ঝর ফোন কেটে ছায়ার কাছে আসে। খাবার শেষ করে ছায়া প্লেট ধুচ্ছিল। এমন সময় নির্ঝর ছায়ার হাত ধরে বসে। জান, আর প্লেট দিতে হবে না, চলো আমার সাথে। কোথায়? বেশি কথা বলো না পাখি, চলো। নির্ঝর এক প্রকার কোলে করে ছায়াকে রুমে নিয়ে আসে। পরশুদিন তোমার অঙ্ক পরীক্ষা, মন দিয়ে অঙ্ক করো। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, এখন আমি যতক্ষণ না বলবো বাইরে যাবে না। ঠিক আছে। নির্ঝর বাইরে চলে আসে। মাকে ডেকে বলে সবার কথা। মিসেস চৌধুরী তাদের আপ্যায়ন শুরু করে। রোজি মিসেস চৌধুরীর সাথে এসে হাতে হাতে কাজ করছে। আরে মা, তুমি যাও, বসো, মেহমান এসেছো, এসব করতে হবে না। কি যে বলেন আন্টি, আপনার ঘরের বউই তো মেহমান হয়ে ঘরে বসে আছে, কারোর না কারোর তো জায়গা দখল করতেই হবে। ক্ষমতা তো সোজা নয় মিস রোজি। নির্ঝরের কথায় রোজের মুখের হাসিটা উড়ে যায়। ক্ষমতা সোজা নয়, এটা তোমাকে কে বললো নির্ঝর? আমাকে আমার কথা কারো বলে দেওয়া লাগে না রোজ। রোজ হাসে। সেই হাসির মাঝে লুকিয়ত আছে হাজারো রহস্য। আদনান ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। এর মাঝেই মিসেস চৌধুরী বলে ওঠেন, সমস্যা কি আদনান, খাবার রেখে মোবাইল দেখছিস? আসলে মামি, কিছু গুরুত্বপূর্ণ কথা। কতই না গুরুত্বপূর্ণ, যাই হোক, তুই ছুটি পেলি কিভাবে? কেন মামি, আমাকে দেখে খুশি হওনি? না, বিষয়টা তা নয়, আসলে। আসলে কি মামি? খা তোরা, আমি আসছি। মিসেস চৌধুরী রান্নাঘরে চলে আসে। আদনান মামির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সবাই জানে একটা ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু আদনান যে ঠিক কী সাংঘাতিক ষড়যন্ত্র করেছে তা কেউই আন্দাজ করতে পারবে না। নির্ঝর রুমে এসে দেখে অঙ্ক করতে করতে তার মহারানীর চোখে ঘুম নেমে এসেছে। নির্ঝর ছায়ার কাছে গিয়ে ছায়াকে জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ করেই নির্ঝরের টান খেয়ে ছায়া ভ্যাবাচাকা খেয়ে যায়। কি হয়েছে? নির্ঝর ছায়াকে বিছানায় নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে রাখে। ছায়া বুঝতে পারছে না হঠাৎ করেই কি হয়েছে। কি হয়েছে বলা যায়? আমি কি আমার বউয়ের কাছে কিছু না হওয়া ছাড়া আসতে পারবো না? আর তাছাড়া কাছে না আসলে কিছুটা হবে কি করে? ছায়ার গাল দুটো লাল হয়ে যায় নির্ঝরের কথা শুনে। ছাড়ুন, পাজি লোক একটা। আমি পাঁচি লোক কেন হতে যাব? তো কি লোক? আমি তো ছায়ার ব্যক্তিগত মানুষ, বুঝো না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। গুড। না বুঝলে প্র্যাকটিক্যাল আমি জানি, সে ক্লাসটাও নিতাম। ছাড়ুন, ঘুমোবো আমি এখন। নির্ঝর ছায়াকে শুইয়ে দেয়। ছায়ার কপালে গালে চুমু খায়। এমন সময় হঠাৎ করেই বাইরে শোরগোলের শব্দ শুনে নির্ঝর ছায়াকে রেখে রুমের বাইরে আসে। মিসেস চৌধুরী দৌড়ে নির্ঝরের রুমের দিকেই আসছিল। মা, কি হয়েছে? জানি না বাবা, দেখ তো কি হয়েছে। মা, তুমি ছায়ার কাছে যাও, ওকে রুম থেকে বের হতে দিও না, তুমি বের হবে না। কথাটা বলে নির্ঝর বেরিয়ে আসে। এই বিষয়টাই নির্ঝরের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। বাইরে কিছু লোকের সঙ্গে চৌধুরী বাড়ির দেহরক্ষীদের তুমুল ঝামেলা হচ্ছে। নির্ঝর বিষয়টা বুঝতে পেরে সবার সামনে গিয়ে চিল্লিয়ে ওঠে, এখানে কি হচ্ছে?
নির্ঝর একজন মন্ত্রী হওয়ার সুবাদে তার কাছে সবসময় একটা রাইফেল থাকে এবং তার দেহরক্ষীগুলোও থাকে, কিন্তু বিষয়টা এত দ্রুত ঘটে গেছে যে নির্ঝরের কথা বলার সুযোগই ছিল না। নির্ঝরের কথা শুনে সবাই চুপ করে গেলেও হঠাৎ করেই পাশ থেকে দুটো গুলি নির্ঝরের বলিষ্ঠ বাহুকে ছিদ্র করে ফেলে। নিচে থাকা সবাই এই দৃশ্য দেখে এত বেশি ট্রমার মধ্যে চলে গিয়েছিল যে তারা বুঝতেই পারেনি বিষয়টা ঘটেছে কি। নির্ঝর কিছুক্ষণ পরে যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন তার দেহরক্ষীদের মধ্যে একটা বৃদ্ধ চাচা চিল্লিয়ে ওঠে, নির্ঝর বাবা। ওনার চিল্লানো শুনে ভেতর থেকে সবাই বেরিয়ে আসে। মিসেস চৌধুরী দৌড়ে রুম থেকে বের হয়। ছায়াও শাশুড়ির পেছন পেছনই ছিল, কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারে না। এর আগেই কেউ তার মুখে রুমাল চেপে ধরে। জীবন বাঁচাতে ছটফট করলেও কিছুক্ষণের মাঝেই ছায়া জ্ঞান হারায়। ছায়াকে নিজের বাহুডোরে শক্ত করে আবদ্ধ করে নেয় লোকটা এবং চৌধুরী বাড়ির পেছন দরজা দিয়ে বেরিয়ে যায়। নির্ঝরের ওপর গুলি হওয়ার সঙ্গে সঙ্গে দেহরক্ষীগুলো নিজেদের রাইফেল বের করে শ্যুট করা শুরু করে। আসলে এই গ্রামে কি এই দেশের এমন কোনো মানুষ নেই যে নির্ঝরকে পছন্দ করে না? এমতো অবস্থায় তার শত্রু কেই বা হবে, কেই বা এমন কাজ করতে পারে? এটা এতটাই দ্রুত হয়েছিল যে বিষয়টা কেউ বুঝতে উঠেই পারেনি। মিসেস চৌধুরী ছেলের এমন অবস্থা দেখে নিজের জ্ঞান হারায়। তবে নির্ঝরকে দ্রুত হসপিটালে শিফট করা হয়। আদনান পেছন থেকে এসে বলে, আরে আরে কি হচ্ছে এসব? এই পুলিশে ফোন করো। রোজি রক্ত চোখে আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান রোজিকে উপেক্ষা করে নির্ঝরকে নিয়ে দ্রুত হসপিটালে চলে যায়। মিস্টার চৌধুরী চারদিকে নাড়িয়ে ফেলেছে। তার ছেলের ওপর তারই বাড়িতে এসে গুলি করে এমন সাহসকার। সিচুয়েশন এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যে তখন কারোর কিছুই করার ছিল না। ইতোমধ্যে তৌফিক হাসান এবং রাবেয়া বেগম হসপিটালে পৌঁছে যায়। তৌফিক হাসান মিস্টার চৌধুরীর দিকে এগিয়ে যায়। শান্ত হন বেয়াই, সব ঠিক হয়ে যাবে। ভেঙে আমি পড়িনি বেয়াই, কিন্তু আমার ছেলের উপর এত বড় দুঃসাহস কে দেখালো? মিস্টার চৌধুরীর কথায় রাবেয়া বেগম উত্তর দিলেন, সব নিশ্চিন্ত, দ্রুত ঠিক হবে। বলছিলাম যে মিসেস চৌধুরী। রাবেয়া আপা বলুন। আমি বুঝতে পারছি না আমার ছায়া কোথায়। মিসেস চৌধুরী এর মাথায় এবার ভাঁজ পড়ল। এত সময় যে তার ছায়ার কথা মনেই ছিল না। এই তো আমার সাথেই ছিল, আমার পেছনে। অনিকা তুমি কি বলছো? তোমার সাথে কোথায় ছিল ছায়া? আমি দেখলাম না। মিস্টার চৌধুরী এর কর্কশ কণ্ঠ শুনে মিসেস চৌধুরী কেমন দিশাহারা হয়ে গেছেন। সত্যি তো, মেয়েটা তো তার সাথেই ছিল। এত সময় ছেলের শোকে তার ছায়ার কথা মনেই ছিল না। হ্যাঁ, আমিও ছায়াকে দেখিনি একবারও। আদনান কথাটা এগিয়ে এসে বলে ওঠে। কথাটা শুনে রাবেয়া বেগম শব্দ করে কেঁদে ওঠে। তৌফিক হাসান স্ত্রীকে ধরে বসে। নির্ঝরের আব্বু আমার ছেলের এই অবস্থা, তুমি দ্রুত আমার বউয়ের খোঁজ করো। দেখো না রমিলার কাছে ফোন করেছে, নিশ্চয়ই বাসায় আছে। অনিকা, আমি তোমাকে নিয়ে আর পারলাম না, এইটুকু খেয়াল রাখতে পারো নি? মিস্টার চৌধুরী বুঝেই গেছেন সব কিছু পূর্ব পরিকল্পিত, না হলে ছায়ার গুম হওয়ার প্রশ্নই ওঠে না। তৌফিক হাসান আর মিস্টার চৌধুরী দ্রুত বেরিয়ে যায়। বাড়িতে খুঁজবেন, না হলে পুলিশ কেস করবেন। চতুর্দিকে এই মুহূর্তে বিষণ্ণতার ছাপ। সবাই কান্না করছে। এক মুহূর্তের মাঝেই কি হয়ে গেল। রোজ মিসেস চৌধুরীর কাছে গিয়ে মায়া কান্না জড়াতে চাইছিল। আন্টি তুমি কেঁদো না, দেখো নির্ঝর ভাই ঠিক সুস্থ হয়ে যাবে। নির্ঝর ভাই তো খুবই শক্ত একজন মানুষ। রুজি মা, আমার মাথাটা না একদম ঠিক নেই। তোমার এই মায়া কান্না তুমি অন্য কাউকে গিয়ে দেখাও। মিসেস চৌধুরীর এমন সোজা উত্তরে রোজের ভীষণ রাগ হয়, তবে কিছু না বলেই উঠে আসে। রোজ আদনানের হাত ধরে টেনে নিয়ে আসে ফাঁকা জায়গায়। কি ব্যাপার? হ্যাঁ, সমস্যা কি তোমার? নির্ঝরের উপর গুলি কেন চালিয়েছো? কি করতাম তাহলে? নির্ঝর ঘায়েল না হলে ছায়াকে সরাতে পারতাম। তুমি তো আগে এসব কথা বলনি। তোমায় বললে সমস্যা হতো, তাই বলিনি। দেখো আদনান, নির্ঝরের যদি কিছু হয় তোমায় আমি মেরে ফেলবো। আর ওই থার্ড ক্লাস মেয়েটা কোথায়? তোমায় কেন বলবো? বলবো না মানে? জলদি বলো, ওর সাথে কিছু হিসেব আছে। এখন হিসেবের চিন্তা করলে তুমি আগে ধরা খাবে। ও
অনিলা আন্টিকে কাঁচা মানুষ ভাবলে ভুল করবে তুমি। আমার মামি তো আমি জানি গর্তের সাপ লেজ ধরে টেনে বার করবে, দেখিও। কথাটা বলে আদনান সেখান থেকে চলে যায়। তবে আদনানের মুখেও আবার বেশ একটা কিছুর গভীর চিন্তা দেখতে পাই। তবে সেই চিন্তা কিসের? তার ইশারায় তো সব কাজ চলছে। ডক্টর দীর্ঘ সময় পর বের হয়। মিসেস চৌধুরী দৌড়ে যায়। কি হয়েছে ডক্টর? চিন্তা করবেন না মিসেস চৌধুরী, নির্ঝর সুস্থ আছে। সময় মতো না আনলে হয়তো বিপদ হতো। বলে রাখা ভালো, এটা নির্ঝরদের ক্লিনিক। এখানে সব কিছু অত্যাধুনিক হিসাবে করার চেষ্টা করেছে সে। তবে গ্রামের হাসপাতালও বেশ ভালোই করেছে সে। ছেলেটার জ্ঞান এসেছে? আসবে কিছুক্ষণের মাঝেই। দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন। মিসেস চৌধুরী উঠে কেবিনের দিকে এগিয়ে যায়। তিনি দৌড়ে কেবিনের ভেতরে যান। নির্ঝর এখনও চোখ বুজে আছে। মিসেস চৌধুরী নির্ঝরের কপালে চুমু খায়। যান, ওঠো। আর কত ঘুমাবি? মায়ের চোখের পানি কপালে পড়তেই নির্ঝরের চোখ খুলে তাকায়। মা? বাবা কেমন লাগছে এখন? মা, ছায়া কোথায়? বাবা ছায়া এসব সহ্য না করতে পেরে জ্ঞান হারিয়েছে। ও ঠিক আছে, তুই রেস্ট নে। মা কেমন আছে? কোথায় আছে? আমাকে নিয়ে চলো সেখানে। বাবা উত্তেজিত হোস না, ওকে আমি তোর কাছে আনবো। প্লিজ শান্ত হ। মা, মিথ্যে বলছো তাই না? নির্ঝরের কথা বলতে কষ্ট হচ্ছে। মিসেস চৌধুরী দ্রুত ডক্টরকে ডাকে। আর ডক্টর নির্ঝরকে সামলাতে না পেরে ঘুমের ঔষধ দেয়। আর নির্ঝর ঘুমিয়ে যায়। মিসেস চৌধুরী ছেলের কপালে চুমু খান। তোর ভালোবাসাকে কিচ্ছু হতে দেব না আমি বাবা, চিন্তা করিস না। তোর মা এখনো বেঁচে আছে। মিসেস চৌধুরী বাইরে বেরিয়ে আসে। রহিম। হ্যাঁ বলুন ম্যাডাম। যা, গাড়ি বের কর বাবা। আর এদিকে কঠিন পাহারা বসা। ঠিক আছে ম্যাডাম। মিসেস চৌধুরী দ্রুতই তার বাড়িতে চলে আসেন। এই, তোরা দ্রুত বাসার সবগুলো সিসিটিভি খোঁজ কর। দেখ আমার ছায়া লাস্ট আমার সাথে উপরে ছিল। আন্টি, উপরে ভাইয়ের নির্দেশে সব সিসিটিভি আমরা খুলে ফেলেছি। ছায়া ভাবি আসার পর উনি সব সিসিটিভি সরিয়ে ফেলেছে। আর যা আছে তা উনি ছাড়া আমরা জানি না এর অ্যাক্সেস কোথায়। বাহ, কি বলবো, আমার ছেলেটাও এত পজিটিভনেস দেখায়। ওর ঠেলায় এখন আমি কি করব আমি? মিসেস চৌধুরী সোফায় বসে পড়ে। এমন সময় কেউ দৌড়ে আসে তার কাছে। ম্যাডাম। কি হয়েছে? ম্যাডাম, নির্ঝর স্যার। কি নির্ঝর স্যার? হসপিটাল থেকে বেরিয়ে গেছে। মানে আমার ছেলের বুকে 2টা গুলি লেগেছে? ও বেরিয়ে এসেছে, তোরা কি করছিলি? মিসেস চৌধুরীর এবার পাগল পাগল লাগছে। তিনি দ্রুত আবার বেরিয়ে আসেন। বাড়ি থেকে বের হবার সাথেই তিনি দেখেন নির্ঝর রাস্তায়। সাদা পোশাক পরা ছিল তার ছেলের, বুকে ব্যান্ডেজ। 24 ঘন্টা এখনও পার হয়নি তার ক্ষত হয়েছে, সেটা শুকায়ওনি। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যেন সাধারণভাবে কেটে গিয়েছিল। ডক্টর ব্যান্ডেজ করেছে, এখন সে সুস্থ আছে। নির্ঝর, আমাকে কিভাবে জ্বালালে আর শান্তি পাবি? মা, তুমি আমার ছায়ার খবর আমাকে আগে কেন বলোনি? বাবা, আমি তোকে কিভাবে বলবো? দেখ তোর অবস্থা দেখ। মা, রাত 1টা বেরিয়ে গেছে। আমার ছায়া আমার কাছে নেই। আমার অনুপস্থিতিতে ওর দায়িত্ব তোমাদের ছিল। তুমি আমার ছায়াকে রক্ষা করতে পারোনি, তাই এখন আমাকে বাধা দিও না। কিন্তু নির্ঝর বাবা, তোর অবস্থা দেখ, তুই আবার অসুস্থ হয়ে পড়বি। মা প্লিজ ঘরে যাও, আমি দেখছি। কিন্তু আমি তোকে এভাবে রেখে কোথাও যাব না। ঠিক আছে, সাথে থাকো, কিন্তু কোনো কথা বলো না। নির্ঝর মাকে নিয়ে গাড়িতে ওঠে। ওর গাড়ির ড্রাইভার গাড়ি স্টার্ট করে। কিছুক্ষণের মাঝেই তারা একটা বাড়ির সামনে চলে আসে। এটা তো নির্ঝরদেরই বাগান বাড়ি। মিসেস চৌধুরী দেখে বেশ অবাক হয়। কি রে, আমরা এখানে কেন এলাম? আমরা এখানে একটা কারণে এসেছি মা। আমাকে বল। চলো ভেতরে চলো। নির্ঝর মাকে নিয়ে ভেতরে যায়। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রহিম, মনে আছে নির্ঝর কাউকে ফোন করে বলেছিল পুরো এরিয়াকে ঘিরে ফেলতে। এটাই সেই মানুষ যাকে বলেছিল তার বন্দুক ঠিক করে। আরে আরে, আমি নির্ঝর। ও ভাই, তুমি আগে বলবে না? তুমি অসুস্থ ছিলে, এখানে কেন এলে? আমি আমার জানটাকে ছাড়া কিভাবে হসপিটালে শুয়ে থাকি বলো? নির্ঝরের কথায় মিসেস চৌধুরী অবাক হয়ে যায়। মানে কি? ভাই, ম্যাডামকে কিছু বলবে না?
না, কাউকে কিচ্ছু বলিস না আপাতত। কি? কাউকে কিচ্ছু বলবে না? চলো দেখাচ্ছি। নির্ঝর মাকে নিয়ে ওপরের ওর রুমে চলে আসে। ছায়া রানী নিরিবিলি ঘুমিয়ে আছে। মিসেস চৌধুরী তা দেখে দৌড়ে ছেলের বউয়ের কপালে চুমু দেয়। ছায়া এখানে কি করে এলো? আসলে ম্যাডাম, আমাকে ভাই ফোন করে বলেছিল চেকপোস্ট বসাতে। আমি চেকপোস্ট বসাতে যখন যাই তখন কিছু লোকের গোপন কথা শুনতে পাই। সেখানে আদনানের লোক ছিল যারা হঠাৎ করে এমন হামলা চালাবে আর কেউ তা বুঝতে পারবে না। সেখান থেকে এটাও জানতে পারি ছায়া ভাবিকে ওরা কিডন্যাপ করবে, কিন্তু এটা জানতাম না যে ভাইকে গুলি করবে। আমি দ্রুত চৌধুরী বাড়ির দিকে এগিয়ে যাই, কিন্তু আমি যেতে যেতে ভাইকে ওরা গুলি করে। আমিও ভেতরে ঢুকে দেখি আদনানের লোক ভাবিকে কিডন্যাপ করতে প্রস্তুত। তখন আমি গিয়ে ভাবিকে কিডন্যাপ করি। আল্লাহ, বলিস কি? হ্যাঁ, আমি ভাবিকে আদনানের আগেই কিডন্যাপ করে এ বাড়িতে নিয়ে আসি, আর এই একটা দিন রাত পাহারা দিলাম। তোকে আল্লাহ হায়াত দিক বাবা, তুই চরমভাবে বাঁচিয়েছিস আমাকে। মা, তুমি যাও, বাবা আর শ্বশুর বাবাকে বাড়িতে আনো, আমি ওষুধ খাচ্ছি। আর আদনান? নির্ঝর বাঁকা হাসি দেয়। এই হাসির মানে তার মা জানে। তবে এই মুহূর্তে ছেলেকে থামিয়ে কোনোভাবেই তাকে আরও রাগাতে চায় না মিসেস চৌধুরী, তাই কিছু বলে না। নির্ঝরের কাছে এগিয়ে এসে নির্ঝরের কপালে চুমু দেয়। আমার ছেলেটা, যা করবি ভেবে করিস। মিসেস চৌধুরীর হাত ধরে নির্ঝর জড়িয়ে নেয়। চিন্তা করো না, কারোর উপর কখনো জুলুম করিনি, না জুলুম সহ্য করেছে, তাই বাড়ি ফেরো। মিসেস চৌধুরী চলে যায়, রহিমও চলে যায়। নির্ঝর দরজা লাগিয়ে ছায়ার পাশে গিয়ে বসে। তার বুকেও বেশ ব্যথা হচ্ছে, তবে চোখ খুলে ছায়াকে না দেখতে পেরে যে ব্যথা হচ্ছিল তার কিছুই এখন হচ্ছে না। নির্ঝর ছায়ার পাশে শুয়ে ওর বুকে মাথা গোজে। কালকে এত কড়া ঔষধ দেওয়া হয়েছিল যে ছায়া ঘুমিয়েই আছে, তবে এখন নির্ঝরের হালচাল অনুভব করে ছায়া নড়চড়ে ওঠে। নির্ঝরের চুমু গলায় অনুভব করে চোখ দুটোকে জোর করে খুলে তাকায়। নির্ঝরকে বুকে দেখে ছায়া বেশ অবাক হয়। আগের কোনো কথা ছায়া মনে করতে পারছে না, মাথাও বেশ ধরেছে। কি করছেন ছাড়ুন, আমার মাথা ব্যথা করছে, এটা কাদের রুম? নির্ঝর ছায়ার বুকে একটা কামড় বসিয়ে দেয়। কিয়া? ব্যথা পাচ্ছি। এ আপনার বুকের রক্ত কেন? কি হয়েছে? ছায়া উঠতে যাবে, তখনই বুঝতে পারে লোকটা তার জামাটা খুলে দিয়েছে। ছায়া অবাক হয়ে যায়। কি করছেন? ছাড়ুন আমার। আপনার বুকে কি হয়েছে? নির্ঝর ছায়াকে জড়িয়ে নেয়। কিছু হয়নি জান, কিছু হয়নি, তুমি আছো, এটাই শান্তি। ছাড়ুন দেখি না, আমি কিছু বুঝতে পারছি না। নির্ঝর ছায়ার শরীরটাকে নিজের বাহু ধরে আবদ্ধ করে নেয়। জান, আমি তোকে চাই। কিন্তু এই যে রক্ত। নির্ঝর রুমের লাইট বন্ধ করে দেয়। ছায়া অবাক হয়ে যায়। ছায়ার কিছু বলার আগেই নির্ঝর ছায়ার ঠোঁটের ওপর ভেঙে পড়ে। ছায়াকে কিছু বলতে না দিয়েই নির্ঝর ছায়ার শরীরের বাকি কাপড়ের অংশগুলোও খুলে দেয়, আর ছায়ার কিছুই বলার থাকে না। কিছুক্ষণের মাঝে ছায়াও নির্ঝরের ছোঁয়ায় গলে যায়। তবে নির্ঝরের ছোঁয়ায় ভেসে উঠেছে তার পজিটিভনেস। সিংহের এনার্জি আশ্রে পড়ছে বটে। ছায়ার শরীরের ওপর নিজের সবটুকু অধিকার খাটায় নির্ঝর। তবে নির্ঝরের পজিটিভনেস কামড়গুলো ছায়াকে প্রচণ্ড ব্যথা দিয়েছে। ছাড়ুন, আর হচ্ছে না। জান, আরেকটু। এভাবে হয় আমি মরেই যাব কবে। স্বামীর আদরে কেউ মরে না। ছাড়ুন এবার। ছাড়বো, আরেকটু। প্রায় 2 ঘন্টা পর নির্ঝর ছায়ার পাশে শুয়ে পড়ে। তার বুকের ক্ষতটা অনেক ডিপ। ছায়া কিছুক্ষণ পরে উঠে জামা পরে লাইট জ্বালায়। নির্ঝরের বুকে ব্যান্ডেজ দেখে ছায়া দ্রুত তার কাছে আসে। এসব কি? রক্ত বের হচ্ছে, কি হচ্ছে এগুলো? সবসময় এমন করা উচিত? আমার কষ্ট হচ্ছে হাঁটতে। চেনা তো চিন্তা কেন করো, কিচ্ছু হবে না। চুপ থাকুন, মোবাইল কই, মাকে ফোন করি। নির্ঝর উঠে বসে, মৃদু হাসে। আমি ভালো হয়ে যাবো জান, তুই তো আমার মেডিসিন। কথাটা বলে সে ওয়াশরুমে চলে যায়। এলোমেলো ছায়া সেখানে বসে পড়ে। নির্ঝরের ভালোবাসার মাত্রা দিন দিন এত বেড়ে চলেছে।